আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে এনবিসি নিউজ 24-এ। শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক শিরোনাম। পশ্চিম তীরে আরও ১৯ নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল। ১২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌকায় মার্কিন হামলা, নিহত ১। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দীকে তাদের হেফাজত থেকে মুক্তি দিয়েছে। বুধবার ১৭ নভেম্বর ফিলিস্তিনি বন্দী বিষয়ক মিডিয়া অফিস টেলিগ্রামে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। বন্দিমুক্তির এই খবরের পাশাপাশি গাজা একটি মর্মান্তিক দুর্ঘটনার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের ছোড়া একটি মর্টার শেল ভুলবশত লক্ষ্যচ্যুত হওয়ার কারণে অন্তত একজন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেটস বুধবার এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই তাদের এই ভুল শেলিংয়ের কথা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী মর্টার শেলটি লক্ষ্যচ্যুত হওয়ার বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তারা ইতিমধ্যে এর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে গাজায় চলমান পরিস্থিতির মধ্যেও এ ধরনের প্রাণঘাতী যান্ত্রিক বা কৌশলগত ভুল সাধারণ মানুষের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অন্যদিকে মুক্তিপ্রাপ্ত ১২ ফিলিস্তিনির পরিচয় বা তাদের আটকের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জান্তার ভয়াবহ হামলা আর ভোট নিয়ে আতঙ্কের কথা জানালেন মিয়ানমারের এক নারী। গত মাসে এক গভীর রাতে ইয়াং জা কিম তার পাশের গ্রামে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর পরপরই তার মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যায়। দূরে ধোঁয়া দেখে তিনি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। ইয়াং জা কিম বলেন, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, ভেবেছিলাম জান্তা সরকারের যুদ্ধবিমানগুলো আমাদের উপরও বোমা ফেলবে। তাই আমরা কিছু খাবার, জামাকাপড় সহ হাতের কাছে যা পেলাম তা নিয়ে গ্রামের পাশের জঙ্গলে পালাই। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চীন প্রদেশে নিজ গ্রাম কে হাইমুয়ালে বিবিসির সঙ্গে কথা বলেন এই নারী। গত ২৬ নভেম্বর ঘটে যাওয়া ওই দুর্বিষহ ঘটনার বর্ণনা দেওয়ার সময় ইয়াং জা কিমের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ দেখা যাচ্ছিল। আসন্ন ভোটে অংশ নিতে চান না কিম। এই নারী বলেন, যদি আমরা ধরা পড়ি এবং ভোট দিতে রাজি না হই তাহলে তারা আমাদের জেলে ঢোকাবে এবং নির্যাতন করবে। আমাদের যাতে ভোট দিতে না হয় সেই জন্যই আমরা পালিয়ে এসেছি। মিয়ানমারের চীন প্রদেশের কেউ কেউ জান্তা সরকারের সর্বশেষ এই হামলা ও দমনপীড়নকে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। বাড়িঘর ছেড়ে পালানো মানুষদের অনেকে প্রদেশের অন্যান্য অংশে আশ্রয় নিয়েছেন। আর ইয়াং জা কিম সহ কিছু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করেছেন। তারা সেখানকার ভাফাই গ্রামের ব্যাডমিন্টন খেলার পরিত্যক্ত একটি মাঠে আশ্রয় নিয়েছেন। সঙ্গে করে সামান্য যেসব জিনিস আনতে পেরেছেন তা প্লাস্টিকের বস্তায় রেখে দিয়েছেন। ওই গ্রামের বাসিন্দারা তাদের খাবার ও প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করছেন। ৮০ বছর বয়সী রাল উক থাংকেও এই বয়সে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগ পর্যন্ত দিনের পর দিন জঙ্গলে তাঁবু টাঙিয়ে থেকেছেন তিনি। রাল উক থাং বলেন, আমরা আমাদের এই সরকারকে ভয় পাই, তারা অত্যন্ত নিষ্ঠুর। তাদের সেনাবাহিনী অতীতে আমাদের ও অন্যান্য গ্রামে ঢুকে মানুষকে গ্রেফতার ও নির্যাতন করেছে এবং বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। মিয়ানমারের সাধারণ মানুষদের সঙ্গে প্রাণ খুলে কথা বলা সহজ নয়। সামরিক সরকার বিদেশি সাংবাদিকদের দেশটিতে অবাধে প্রবেশের অনুমতি দেয় না। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ গত নির্বাচনের পরপরই অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে। এরপর থেকেই নিজেদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দমনে নির্বিচারে সাধারণ মানুষের ওপর আগ্রাসন চালাচ্ছে। জান্তা বাহিনী সর্বশেষ গত সপ্তাহে চীন রাজ্যের দক্ষিণে রাখাইন রাজ্যের একটি হাসপাতালে হামলা চালায়। রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে এতে অন্তত ৩০ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছেন। চীন হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত চীন রাজ্যের অন্তত ৩টি স্কুল ও ৬টি গির্জাকে বিমান হামলার লক্ষ্যবস্তু করেছে জান্তা। এতে ৬ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
বিবিসি গত ১৩ অক্টোবর ভানহা গ্রামের একটি স্কুলে বোমা হামলার ঘটনাটি স্বতন্ত্রভাবে যাচাই করেছে। হামলার সময় সেখানে পাঠদান চলছিল। হামলায় জোহান ফুন লিয়ানচুং ৭ ও জিং সের মাউই ১২ নামের ২ শিক্ষার্থী নিহত হয়। তাছাড়া ১ ডজনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি নৌকায় আরেকটি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলায় ১ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বলেছে, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে ওই নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের জন্য পরিচিত রুট ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। তবে সাউদার্ন কমান্ড নৌকাটি যে সত্যি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। মার্কিন দক্ষিণ কমান্ড একটি ভিডিও পোস্ট করেছে। দ্বিতীয়বারের মতো গুলি চালানোর পর নৌকার পেছনের অংশে আগুন ধরে যায়। এরপর আগুন আরও বেড়ে যায়। ভিডিওর শেষে নৌকাটিকে ভেসে যেতে দেখা যায় এবং তখনও আগুন জ্বলছিল। ট্রাম্প প্রশাসন বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করা এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর ওপর চাপ বৃদ্ধি করা। সেপ্টেম্বরের শুরু থেকে জানা গেছে অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। এই হামলাগুলো মার্কিন আইন প্রণয়তা ও মানবাধিকার কর্মীদের কাছ থেকে তদন্তের মুখে পড়েছে। তারা বলেছে, নৌকাগুলো যে মাদক পরিবহন করছে তা নিয়ে খুবই কমই প্রমাণ দিয়েছে প্রশাসন এবং বলেছে মারাত্মক হামলাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ইতিমধ্যে মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান অভিযানের অংশ হিসেবে মার্কিন উপকূলরক্ষী বাহিনী ক্যারিবিয়ান সাগরে তেল ট্যাঙ্কারগুলোতে আটকানোর প্রচেষ্টা জোরদার করেছে। ক্ষুধার জন্য জীবন বাজি রেখে সমুদ্রে যাচ্ছেন গাজার জেলেরা। ক্ষুধার মুখে দাঁড়িয়ে নিজেদের পরিবারকে বাঁচাতে গাজার ফিলিস্তিনিরা সমুদ্রের দিকে ঝুঁকছেন, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে কারাবরণ কিংবা মৃত্যুর ঝুঁকি। মিডল ইস্টের খবরে বলা হয়, ইসরায়েলি বোমাবর্ষণে নিজের মাছ ধরার নৌকো ও সরঞ্জাম ধ্বংস হয়ে যাওয়ার পরও ইসমাইল ফারহাদ আবার সমুদ্রে ফিরে যান। তার জন্য মাছ ধরা কোনো পছন্দের বিষয় ছিল না, এটাই ছিল পরিবারের খাবার জোগানোর একমাত্র উপায়। ৮ অক্টোবর সকালে তিনি মধ্য গাজার দেইর আল বালাহ উপকূল থেকে নিজ হাতে বানানো একটি ছোট ভেলায় করে সমুদ্রে নামেন। কিছুক্ষণ পরই একটি ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ কাছে এসে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। এরপর ফারহাদকে আটক করা হয়, নির্যাতন করা হয় এবং ভবিষ্যতে আবার মাছ ধরতে গেলে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। অবশেষে ২ মাসেরও বেশি সময় পর গত মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির একদিন পর ফারহাদ মিডল ইস্ট আইকে বলেন, আমি আরেকজন জেলের সঙ্গে মাছ ধরছিলাম, হঠাৎ একটি ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ আমাদের কাছে আসে। তারা আমাদের কাপড় খুলে ফেলতে, সমুদ্রে ঝাঁপ দিতে এবং সাঁতার কেটে তাদের জাহাজের দিকে যেতে নির্দেশ দেয়। তিনি আরও বলেন, আমরা জাহাজে ওঠার পর তারা আমাদের জেরা শুরু করে। আমরা কোথায় থাকি, বাস্তুচ্যুত হওয়ার আগে কোথায় ছিলাম এ ধরনের প্রশ্ন করে। পাশাপাশি আমাদের পরিচয়পত্র নম্বর, বয়স ও মোবাইল ফোন নম্বর সহ ব্যক্তিগত তথ্য জানতে চায়।